আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত ডাক্তার ভাই বোনেরা, বিশেষ করে যারা নতুন বর্ষে ডিএসএমএস এবার পরীক্ষা দিলেন অথবা যারা ডিএসএমএস এ ভর্তি হয়েছেন, তাদের জন্য আমাদের বিশেষ করে এই আয়োজন। উম, আমি এখন যে মেডিসিনটি আলোচনা করব তার নাম হচ্ছে অ্যান্টিমোনিয়াম টার্টারিকাম। এটি ডিএসএমএস এর প্রথম বর্ষে পড়ানো হয়। এই মেডিসিনটি আমরা কোন লক্ষণের উপরে রোগীর উপর প্রয়োগ করব সেই সিমটমগুলোই শুধু জানবো। বিস্তারিত অনেক লক্ষণ আছে, একটি মেডিসিনের সাথে আরেকটি মেডিসিনের কেমন যেন একটা হযবরল অবস্থা হয়ে যায়। সবগুলো মেডিসিন পড়লে মনে হয় যেন একটার সাথে আর একটা ন্যাজ লেগে আছে, এক ধরনের সিমটম। কিন্তু আসলে প্রত্যেকটা সিমটম ওষুধেরই আলাদা নিজস্ব ক্যারেক্টার আছে, তেমনি অ্যান্টিম টার্টেরও আলাদা নিজস্ব ক্যারেক্টার আছে। তো আমরা যে ক্যারেক্টারের উপরে যে সিমটমের উপরে আমরা অ্যান্টিম ব্যবহার করব, ঠিক তাই আমরা আজকে জানব। তো আমরা আগেই বলেছি প্রত্যেকটা রোগীর একটা দর্শন আছে, অর্থাৎ আম, তার দেখে রোগীকে চেনা আসলে এটি কোন মেডিসিনে হতে পারে। এটা যে কোনোভাবে দেখা হতে পারে, তার দর্শন অথবা রোগীর মারাত্মক অবস্থা, বিভিন্ন প্রকার দেখা আছে। তো অ্যান্টিম টার্টের দর্শন হচ্ছে রোগীর কোলাপস অবস্থা আছে, যেমন ক্যাম্ফোর, কার্বোভেজ, এ ধরনের ওষুধে যেমন কোলাপস অবস্থা আছে, অ্যান্টিম টার্টেরও ঠিক তদ্রূপ কোলাপস অবস্থা আছে। আর একটা হচ্ছে তার ঘুম ঘুম ভাব, সর্বক্ষণ একটা ঘুম ঘুম ভাব থাকে, স্লিপিনেস যাকে বলা হয়। এই ঘুম ঘুম ভাবটা তার মধ্যে সবসময় থাকে। আর মুখমণ্ডলটা অসুস্থ সময় এই ঘুম ঘুম ভাবটা হচ্ছে অ্যাকুইট আর কি। কার্বোভেজ বা আরও কিছু সরি, ঘুম ঘুম ভাব অ্যাকুইট, আরও কিছু কিছু ওষুধে আছে ঘুম ঘুম ভাবটি, সেগুলো ক্রনিক মেডিসিনের, যেমন নাক্স মসচেটা বা মিডিয়াম কর্নিক, আর্সেনিক অ্যালবাম, তারপরে হচ্ছে ওপিয়াম ইত্যাদি। যাই হোক, আর হচ্ছে তার অসুস্থ অবস্থায় মুখমণ্ডলটা নীলাভ হয়ে যায়। আর হচ্ছে কপাল দিয়ে একটা ঘর্মাক্ত অবস্থা থাকে। এগুলো মোটামুটি আমাদেরকে দেখে বুঝতে হবে যে আসলে মেডিসিনটা কোন দিকে, আমরা কোন মেডিসিনের দিকে যাব দর্শনের দিকে। আচ্ছা, তারপর প্রত্যেকটা মেডিসিনের কিছু না কিছু কজেশন থাকে। অ্যান্টিম টার্টের খুব সুন্দর একটি কজেশন রয়েছে, সেটা হচ্ছে টিকাজনিত কুফল। টিকাজনিত কুফলে আরও বিভিন্ন মেডিসিন আছে, সেগুলো আমাদের মনে রাখতে হবে, যেমন অ্যান্টিম টার্ট, তারপর হচ্ছে থুজা, তারপরে সেলিশিয়াম, মেলেন্ড্রিনাম, ভেরিওলিনাম ইত্যাদি ওষুধও টিকার কুফলে ব্যবহৃত। এদের মধ্যে পার্থক্য আছে। তবে অ্যান্টিম টার্ট যেহেতু আমরা পড়বো আজকে, অ্যান্টিম টার্টের সিমটমটাই জানবো। সিমটমটা কি? বাচ্চার টিকা নেওয়ার পরে তার ঠান্ডা লাগে, বুকে কফ জমে যায়, হালকা হালকা কাশি থাকে, কফ তুলতে পারে না, শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয় এবং বুকের মধ্যে ঘরঘরানি থাকে। এটাই হচ্ছে টিকা নিয়ে আসার পরে, এবং সামান্য সামান্য জ্বরও থাকতে পারে। অ্যান্টিবায়োটিক প্রয়োগ করলে ইনশাল্লাহ রোগী সুস্থ হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা সিমটোমেটিক্যালি যে সমস্ত লক্ষণের উপরে অ্যান্টিম টার্টি ব্যবহার করব, তা হচ্ছে রোগীর অসুস্থের সময় সব সময় একটা স্লিপিনেস, একটা ঘুম 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 ভাব থাকবে। আচ্ছা, আর যে লক্ষণ ছাড়া আসলে অ্যান্টিম টার্ট ব্যবহার করা হয় না, সেটি হচ্ছে সেই টিকাজনিত কুফলের জন্য যে সিমটমটি বললাম, অর্থাৎ যে কোনো কারণেই হোক তার ঠান্ডা লেগে যায়, ঠান্ডা লাগার পরে বুকের ভিতরে কফটা আটকে যায়, বুকে একটা ভার বোধ এসে যায়, হালকা সামান্য কাশি থাকে, বুকের ভিতরে ঘর 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 একটা আওয়াজ হয় এবং কফ তুলতে পারে না। মা শিশু রোগী হলে মা এসে বলবে ওর বুকে, আপনি জিজ্ঞাসা করুন, করে দেখবেন যে মা বলবে হ্যাঁ ওর বুকের ভিতরে ঘর ঘর একটা শব্দ হয়, কিন্তু কফ তুলতে পারে না। শিশু শুয়ে থাকতে পারে না কেন? কারণ ওই যে সে কফ তুলতে পারে না, দম আটকে আসে। এজন্য তাকে সোজা করে বসিয়ে রাখলে সে ভালো থাকে। এটাই হচ্ছে অ্যান্টিম টার্টের একমাত্র প্রয়োগ লক্ষণই আমরা বলতে পারি। কারণ আম, এই কফ জমা, বুক ভার হয়ে আসা, আম, কফ ফেলতে না পারা, বুকের ভিতরে ঘর ঘর শব্দ হয়, এই সিমটম ছাড়া সহজে অ্যান্টিম টার্ট আসলে ব্যবহৃত হয় না। এটি আপনাদের সব স্মরণীয় বিষয়, এটা আপনারা স্মরণে রাখবেন।
সবসময় এটা মনে রাখতে হবে। তারপর আনুষঙ্গিক কিছু আরও সিম্পটম মনে রাখা ভালো। সেই জন্য সেই সিম্পটমগুলো আমরা বলছি। অ্যান্টিম টার্ট এই মেডিসিনটিতে অ্যান্টিমকুরের অনেক সিমটমই কাছাকাছি সিমটম রয়েছে, একেবারে পুরোপুরি না। যেমন ধরুন জিহ্বার অবস্থাটা, অ্যান্টিমকুরের একেবারে পুরো জিহ্বা পুরোটাই কোটেড থাকে, মানে একেবারে জিহ্বার শর্করা পুরোটাই থাকে, কিন্তু অ্যান্টিম টার্টের পুরোটা থাকে না, থাকলেও হালকা পাতলা থাকে এবং চারিধারে লাল লাল একটা ভাব থাকে। মেজাজের কথা প্রায় অ্যান্টিমকুরের মতোই। ওই বাচ্চা রোগীদের ধরা যায় না, তাদের নাড়ি দেখা যায় না, তার দিকে তাকালেও কান্না করে এবং খিটখিটে মেজাজ দেখায়। তারপরে হচ্ছে বমি লক্ষণও অ্যান্টিমক্রুডের মতোই প্রায়, কিন্তু এর একটা পিকুলার, ওই বমির সময় একটা পিকুলার সিমটম হচ্ছে সে ডান কাতে শুয়ে থাকলে তার আর বমির কোনো ভাবই থাকে না। তাছাড়া সবসময় তার একটা বমি বমি ইপিকাকের মতো একটা বমি বমি ভাব বা বমিও হয়ে যায়। কিন্তু এটা পার্থক্য করা টাফ ব্যাপার। ওই ঘরঘরানি না থাকলে আমরা আসলে অ্যান্টিমটাপ তখন ব্যবহার করি না, মানে ঠান্ডার সমস্যাটা না থাকলে। তারপর হচ্ছে অ্যান্টিমকুর বা পিপাসাহীন মেডিসিনের মতো এর পিপাসা নেই। অ্যান্টিমকুরের মতো টক খেতে চায়, কিন্তু টক খেলেই এর নানান ধরনের সমস্যা দেখা দেয়। আর হচ্ছে আপেল এবং ঠান্ডা পানি খেতে সে খুব ভালোবাসে। মোটামুটি এটা হচ্ছে আনুষঙ্গিক ধরতে গেলে লক্ষণগুলো। এই লক্ষণের উপর আসলে অ্যান্টিমটার প্রয়োগ হবে না। পূর্বে বলেছি অ্যান্টিমটার প্রয়োগের মেন লক্ষণ হচ্ছে ঠান্ডা লাগা, সামান্য জ্বর থাকতে পারে, সামান্য কাশি থাকতে পারে, কিন্তু বুকে কফ বসে যাবে, আপনার কফ তুলতে পারবে না, দম আটকে আসবে, শ্বাস প্রশ্বাস আটকে আসবে। এটা ব্রঙ্কোনিউমোনিয়া হোক, শ্বাসকষ্ট হোক, যে কোনো সমস্যায় হোক, সে অবস্থায় যদি দেখে বুকে ঘর ঘর শব্দ হচ্ছে, কফ তুলতে পারছে না, হালকা পাতলা কাশি আছে, দম আটকে আসছে, তাহলে আমরা আরও আনুষঙ্গিক কিছু লক্ষণ মিলানোর চেষ্টা করব। যদি লক্ষণ নাও মিলায় আমরা অ্যান্টিটাপ দিলেও ইনশাল্লাহ কিছু না কিছু উপকার হয়। আচ্ছা, এখন ঘুম ঘুম ভাবও থাকে, কিন্তু এই ঘুম ঘুম ভাবটা অনেক সময় ধরা কঠিন হয়ে যায়। ব্রায়নিয়ারও ঘুম ঘুম ভাব থাকে। তারপর আমাদের মনে রাখতে হবে যে এই ঘুম ঘুম ভাব, কপালে হচ্ছে বিন্দু বিন্দু ঘর্ম, তারপরে হচ্ছে মুখটা একটু নীলাভ হয়ে গেছে, এটা আসলে কোলাপসের অবস্থা, মানে একেবারে শেষ অবস্থায়। তখন আমরা যদি বুকের ভিতরে ঘরঘরানি, কফ তুলতে পারে না, হালকা হালকা কাশি, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে অবস্থা হয়, তাহলে আমরা অ্যান্টিমটার ব্যবহার করতে পারি। আচ্ছা, এই হলো অল্প কথায় অ্যান্টিমটার। আসলে বিস্তারিত লক্ষণ যদি আমরা পড়তে যাই তাহলে অ্যান্টিবায়োটিক কিন্তু প্রয়োগ করতে পারবো না, প্রয়োগ করতে আমাদের বিশাল অসুবিধা হবে। তাই বন্ধুরা যারা নতুন আছেন তারা মনে রাখবেন, প্রত্যেকটা মেডিসিনে এরকম অল্প অল্প কিছু সিমটম থাকে যার উপর আমরা মেডিসিনগুলো প্রয়োগ করতে পারি। তারপরেও আনুষঙ্গিক আপনারা আরও সমস্ত সিমটমগুলো মনে রাখার চেষ্টা করবেন, যাতে আর একটি ওষুধের সাথে পার্থক্য করার সময় আপনারা সেটা ধরতে পারেন। আচ্ছা, এখন আসি এর কমপ্লিমেন্টারি, মানে আপনি অ্যাকুইট মেডিসিন, এত অ্যান্টিমটাট অ্যাকুইট মেডিসিন, যে কারণে অনেক ক্ষেত্রে সে পুরোপুরি আরোগ্য করতে পারে না। তার জন্য সাহায্য করার জন্য একটি মেডিসিন লাগে। এর মধ্যে সবচেয়ে প্রধান হচ্ছে সালফার। প্রায় ক্ষেত্রে সালফার দিলে আরোগ্য হয়ে যায়, কিন্তু তখন আমরা সিমটম মেলানোর চেষ্টা করব। হিপার সালফ আসতে পারে, হিপার সালফের তরল কফ হয়ে যায়, ঘন কফ ফেলতে থাকে, প্রচুর কফ আসতে থাকে। ওই যে তার ওই বুক জ্যাম খুলে গিয়ে অ্যান্টিমটার দেওয়ার পরে বুকের জ্যাম খুলে যাবে এবং প্রচুর তরল কফ আসবে। কফ ফেল বারবার খালি কফ ফেলতে হবে, কফ ফেলতে হবে। এক্ষেত্রে সিপার সালফার ব্যারাইটা কার্বের কথা অনেকে বলেছেন, যদিও আমি ব্যবহার করিনি। তবে আপনাদের যদি লক্ষণ পান আপনারা ব্যবহার করবেন। তো ডাক্তার ভাইয়েরা সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আমার জন্য সকলেই দোয়া করবেন। আর আমার ভিডিওটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ইনশাল্লাহ আমরা পুরো মেডিকা আস্তে আস্তে এভাবে আমরা আপনাদেরকে বলে দেব আসলে কোন সিমটমের উপর কোন মেডিসিনটা আপনারা প্রয়োগ করবেন। এবং যে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন, এবং আমার কোনো ভুলভ্রান্তি হলে সেগুলো ধরিয়ে দেবেন। এবং আপনারা কোনো মেডিসিনকে যদি কোনো সিমটম ব্যবহার করে ভালো রেজাল্ট পান সেটাও জানাবেন। ধন্যবাদ।